বাংলাদেশের রাজনীতিতে ঠিক কি ঘটছে দেখুন। 1 বছরেরও বেশি সময় ধরে একেবারে চুপ থাকার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে মিডিয়ার কেন্দ্রবিন্দুতে। তো এই যে আকস্মিক একটা পরিবর্তন, এর পেছনের আসল কারণটা কি? চলুন এই বিষয়টাই আমরা একটু ভেঙে দেখি। প্রবীণ সাংবাদিক গৌতম লাহিড়ী বিষয়টাকে ঠিক এভাবেই দেখছেন। তার মতে শেখ হাসিনার এই ফিরে আসাটা কোনো সাধারণ ঘটনা না, বরং এটা একটা পুরোদস্তুর মিডিয়া যুদ্ধের শুরু। কিন্তু আসল প্রশ্নটা হলো, এতদিন পর কেন? মানে লম্বা একটা সময় নীরব থেকে হঠাৎ করে মিডিয়ার সামনে এত সরব হওয়ার পেছনের কৌশলটা আসলে কি? চলুন গভীরে যাওয়া যাক। আচ্ছা, তার এই নতুন অ্যাটাকিং স্ট্র্যাটেজিটা বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে ফিরে তাকাতে হবে। মানে ঠিক ওই 1 বছর যখন তিনি প্রায় পর্দার আড়ালেই ছিলেন। ভাবুন একবার, 1 বছরেরও বেশি সময় শেখ হাসিনা কোনো ফর্মাল ইন্টারভিউ দেননি। তিনি তখন শুধু নিজের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সমর্থকদের সাথে যোগাযোগ রাখছিলেন। পাবলিক আই থেকে এটা কিন্তু বেশ লম্বা একটা সময়। গৌতম লাহিড়ীর বিশ্লেষণ অনুযায়ী এই নীরবতার সময়টাতে পশ্চিমা বিশ্বে তার বিরুদ্ধে একটা নেতিবাচক ন্যারেটিভ তৈরি হচ্ছিল, আর এর পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছিলেন ড মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীরা। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিটা আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করছিল। তো এই যে তিনি আবার মিডিয়ার সামনে এলেন, লাহিড়ী বলছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা একটা খুবই প্রদুমানো এবং পরিকল্পিত পাল্টা আক্রমণ। আর এই কৌশলের পরিষ্কার 3টা ধাপ আছে। প্রথমত, পশ্চিমার সমালোচকদের কাছে সরাসরি পৌঁছানো, রয়টার্স বা এপির মতো মিডিয়াতে নিজের বক্তব্য তুলে ধরা। দ্বিতীয় ধাপে ভারতের মিডিয়াকে ব্যবহার করা। আর সবশেষে জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকার মতো দেশগুলোতে ইন্টারভিউ দিয়ে বিশ্বজুড়ে একটা বড় ক্যাম্পেইন চালানো। বেশ, স্ট্র্যাটেজি তো বোঝা গেল, কিন্তু এই মিডিয়া যুদ্ধে তিনি ঠিক কী বার্তা দিতে চাইছেন? তার যুক্তির মূল জায়গাগুলো কি কি? দেখুন, তিনি তার বিরুদ্ধে ওঠা বড় অভিযোগগুলোর সরাসরি জবাব দিচ্ছেন। যেমন হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলছেন, নেতা হিসাবে দায় এড়াতে পারেন না, কিন্তু তিনি নিজে কাউকে হত্যার নির্দেশ দেননি। আর এর পরে তিনি পাল্টা আক্রমণে যাচ্ছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন। তার যুক্তির আরেকটা খুব বড় অংশ হল উন্নয়ন। তিনি পদ্মা সেতু, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্পগুলোর কথা মনে করিয়ে দিচ্ছেন, আর এর সাথে তুলনা করছেন বর্তমান সময়ের, যেখানে তার মতে নতুন কোনো বড় প্রকল্প নেই এবং অর্থনীতিও ভালো অবস্থায় নেই। তো এই যে একটা মিডিয়া অফেন্সিভ তিনি শুরু করলেন, এর ফল কি হলো? মানে তাৎক্ষণিক প্রভাবগুলো কেমন ছিল? চলুন সেটাই দেখি। লাহিড়ীর মতে এর প্রভাবটা বেশ পরিষ্কার। প্রথমত, আওয়ামী লীগের সমর্থকদের মনোবল এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। দ্বিতীয়ত, ভারতে এর প্রতিক্রিয়া ছিল খুবই ইতিবাচক। আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, তার রাজনৈতিক প্রতিপক্ষ ড মোহাম্মদ ইউনুসের ওপর চাপ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কিন্তু গৌতম লাহিড়ীর বিশ্লেষণ এখানেই শেষ না। তিনি আরও গভীরে গিয়ে একটা বড় প্রশ্ন তুলেছেন, আর তা হল এই পুরো লড়াইয়ে নোবেল শান্তি পুরস্কারের মতো একটা সম্মানজনক বিষয়ও কি রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠছে? এখানেই একটা অদ্ভুত বৈপরীত্যের কথা তিনি বলছেন। ভাবুন, একজন শান্তিতে নোবেল বিজয়ী তার রাজনৈতিক প্রতিপক্ষের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড চাইছেন। লাহিড়ী বলছেন এই ব্যাপারটা ড ইউনুস এবং নোবেল কমিটি দোঘাদের ওপরেই অনেক চাপ তৈরি করছে। তাহলে এই সবকিছুর পর শেষ কথা কি? এই যে এত বড় একটা ক্যাম্পেইন, এর চূড়ান্ত লক্ষ্যটা আসলে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, এই মিডিয়া যুদ্ধের মূল উদ্দেশ্য শুধু কয়েকটা ইন্টারভিউ দেওয়া নয়। এর আসল লক্ষ্য হল সমর্থকদের একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়া, যারা হয়তো কিছুটা দিশাহারা বোধ করছিল। শেষ পর্যন্ত পুরো বিষয়টা কিন্তু একটা ন্যারেটিভের লড়াই, একটা শব্দের যুদ্ধ। আর এই লড়াইটা আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই সংঘাতে শেষ পর্যন্ত কোন পক্ষের গল্পটা জয়ী হবে?